বাবা বললেন, স্বামীর বয়স স্ত্রীর চাইতে যত বেশি হয়, সংসার তত সুখের হয়। কিরণ চোখের পানি মুছল। বাবার মুখের ওপর সে কখনো কথা বলে না। তার বিশ্বাস বাবা তার ভালোই করবে। কিন্তু আজ বাবা যেই সিদ্ধান্তটা নিল, কিরণের বয়স মাত্র 19-এ পড়েছে, আর যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে সেই লোকের বয়স 34 বছর। এটা অবিশ্বাস্য, বাবা বলেছেন। কিন্তু তার বড় বোন কারিন বলেছে, কিসের 34? আমি ওই বুড়ো শয়তানকে নিজের চোখে দেখেছি। কমপক্ষে 45 বছর তো হবেই শালার। আবার বুড়ো বয়সে মনে রং লাগছে। কিছুতেই তুই রাজি হবি না কিরণ, তোর জীবন ধ্বংস হয়ে যাবে। কিরণ রাজি হয়নি। বারবার মাকে অনুরোধ করেছে বিয়েটা ভেঙে দিতে। মা উল্টো কথা বলেছে প্রতি রাতেই। বলেছে ছেলের বয়স একটু বেশি, কিন্তু রাজপুত্রের মতো সুন্দর। কারিন ফোড়ন কেটেছে। হ্যাঁ, বুড়ো রাজপুত্র। মা ধমক দিয়ে কারিনকে থামিয়ে দেয়। বলে, ছেলে যথেষ্ট ধনী, তুই ভালো থাকবি মা। কিরণ মনে মনে হাসে। এটাই তাহলে মূল কারণ। তাদের আর্থিক অবস্থা ভালো না। নিশ্চয়ই এই সুযোগ নিয়ে ওই লোকটা তার বাবা মাকে কিনে ফেলেছে। তার বড় বোনের এখনো বিয়ে হয়নি, কিন্তু তার আগেই বাবা তাকে বিয়ে দিতে যাচ্ছে। ওই লোকটা নাকি রাস্তায় তাকে দেখে পছন্দ করেছিল। কিরণ এখনো তাকে দেখেনি। এত বয়স্ক একটা লোক, এটা নিশ্চিত তার প্রথম বিয়ে নয়। না চাইতেও কিরণের চোখ ভরে যায় জলে। দেখতে দেখতে কিরণের বিয়ের দিন চলে আসে। বিয়ের দিনেও কিরণের কানে তাদের প্রতিবেশীরা তাকে নিয়ে হাসাহাসি করেছে। পাশের বাসার শাইলা আপা বলল, ঠিক হয়েছে একদম, বেশি রূপের দেমাক দেখাইতো। কিরণ ভেবে পায় না কবে সে অহংকার করেছিল। কিরণের বিয়ে সম্পূর্ণ হলো। লোকটার নাম আহসান। কিরণ এখনও ভালো করে লোকটার দিকে তাকায়নি। বারবার তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। বিয়ে শেষ হওয়ার পর আহসান কিরণের মা বাবাকে সালাম করলো, এমনকি কারিনকেও সালাম করলো। কারিন আশম্বিকভাবে চিৎকার করে উঠল, ও মা, এই বুইড়া লোক আমাকে সালাম করতেছে কেন? আমার তো মাত্র 21 বছর। কথা শেষ করার আগেই মা সর্বশক্তি দিয়ে কারিনের গালে একটা চড় বসিয়ে দিলেন। বিদায়ের সময় কিরণ একটুও কাঁদল না, অথচ তার বাবা মা দাদি সবাই কাঁদছে। কিন্তু সে আগেই ঠিক করে রেখেছিল সে কাঁদবে না। কাঁদার জন্য তো সারা জীবন পড়েই আছে। কিরণ গাড়িতে ওঠে আর নিজেকে আটকাতে পারে না। অঝোর ধারায় বৃষ্টি নামে তার চোখে। তার সাথে কারিন আর তার ছোট ভাই মিরানও যাচ্ছে। আহসান কারিন আর মিরানকে বলল, তোমরা তোমাদের বোনের সাথে বসো, আমি সামনে বসছি। কারিন আস্তে আস্তে বলল, ভালো মানুষ সাজছে। আমি ওয়াদা করছি এর সাথে তো ডিভোর্স করাই দিব, চিন্তা করিস না বোন। মিরান বলল, বড় আপু তুমি বেশি কথা বলো, লোকটাকে তো ভালোই মনে হচ্ছে। কারিন বলল, চুপ থাক, এই লোকের 11 বছর বয়সী একটা মেয়েও আছে। ভালো না ছাই? কিরণ চমকে তাকালো। কারিন নিজের দিকে তাকিয়ে রইল। এই কথাটা মেবি তারা কিরণকে জানাতে চায়নি। কি প্রকাণ্ড একটা বাড়ি, চারদিকেও খুব উঁচু করে প্রাচীর দেওয়া, লোহার নিঃসৃত গেট। চারপাশে কোনো আলো নেই, সব মিলিয়ে বন্দিখানা বলা চলে। এই বাড়িটাই আহসানের। কিরণ ভয়ে ঢোক গিলে। কিভাবে এখানে থাকবে সে? বাবা মা দাদি, কারিন আপা আর মিরানকে ছেড়ে। বাড়িতে ঢোকার পর একজন বয়স্ক মহিলা আর একজন কম বয়সী মেয়েকে দেখতে পেল ওরা। দুজনে সবুজ পাড়ের সাদা শাড়ি পরে আছে, হাতে মোমদানি। আহসান বলল, ইলেকট্রিসিটি নেই, একটু পর চলে আসবে, তোমরা চিন্তা করো না। বয়স্ক মহিলাটি কিরণকে দোতলার একটা রুমে নিয়ে গেল। রুমটা ফুল দিয়ে সাজানো, চারপাশে মোমবাতি জ্বালিয়ে রাখা হয়েছে। কিরণের সাথে কারিন আর মিরানও ছিল। মহিলাটি বলল, আপনারা এখন গেস্ট রুমে যান, স্যার আসবে। কারিন জার্নি করতে পারে না, এতখানি জার্নি করে একদম নেতিয়ে পড়েছে সে। তাই কিরণকে বিদায় জানিয়ে কারিন আর মিরান চলে গেল। কিরণের খুব ভয় ভয় করতে লাগলো। চারপাশটা নীরব হাওয়ায় গাছের পাতা নড়ার শব্দ কেমন ভয়ঙ্কর লাগছে। তবে সব ভয় ছাপিয়ে আরও একটা ভয়
কিরণের মনে দানা বেঁধেই চলেছে। ওই লোকটা কি করবে না করবে, সে তো মানসিকভাবে একদমই প্রস্তুত নয়। এমন সময় আহসান রুমে এসে ঢুকল। দরজার সিটকিনি লাগালো। কিরণ চমকে উঠল, উঁচু স্বরে বলল, আপনি দরজা আটকাচ্ছেন কেন? পরক্ষণে নিজেকে সামলে নিল। এই মানুষটি তার স্বামী। কিরণ নিজেকে সামলে আহসানের দিকে তাকালো। এই প্রথম। মা ঠিকই বলেছে, এই লোক আসলে সুদর্শন। কানের কাছে রূপারে চুলগুলো মানিয়ে গেছে তার চেহারায়। কিরণ দৃষ্টি নামিয়ে ফেলল। আহসান বলল, কিরণ তুমি ঘুমিয়ে পড়ো, সারাদিন জার্নি করেছ। কিরণ অবাক হয়ে তাকিয়ে রইল। আহসান আরও কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ দেহাল দিকে তাকিয়ে চুপ করে গেল। কিরণ দেখল পলকেই আহসানের চেহারা কেমন হিংস্র হয়ে উঠেছে, রাগে কাঁপছে সে। কিরণ ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার, এমন করছেন কেন? আহসান জবাব না দিয়ে চিৎকার করে ডাক দিল, মিতু, মিতু। বয়স্ক কাজের মহিলাটি ছুটে আসলো। কিরণকে অবাক করে দিয়ে আহসান সেই মহিলার গালে প্রচণ্ড জোরে একটা চড় বসিয়ে দিল। মহিলাটি ধপ করে ফ্লোরে পড়ে গেল। বহু কষ্টে সে উঠে দাঁড়ানোর পর আবার আহসানে একই কাজ করলো। এবারের চড়টা আরও জোরে ছিল। মহিলাটির ফ্লোরে পড়ে ঠোঁট ফুলে গেল। আহসান দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, আইরিনের ছবি কই, আইরিনের ছবি কই বল। কিরণ ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। এত বয়স্ক মায়ের বয়সী মহিলার গায়ে কিভাবে হাত তুলতে পারলো? কিন্তু মহিলাটির কোনো বিকার নেই, যেন চর থাপ্পড় খাওয়া একটা স্বাভাবিক বিষয়। সে মাথা নিচু করে বলল, ধারা মামনির রুমে রেখেছি, ভেবেছি নতুন বউ আসবে যদি কিছু মনে করে। আহসান হাত মুষ্টিবদ্ধ করে বলল, জানিয়ে আয়, 10 সেকেন্ড টাইম। মহিলাটি ছুটে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে ফিরে এলো একটা বিশাল বাঁধানো ছবি নিয়ে। ছবিটা নিজের হাতে পেয়ে ইশারায় মিতু নামক মহিলাটিকে চলে যেতে বলল আহসান। তারপর নিজেই সেই ছবিটাকে দেয়ালে টানালো। ছবিতে একটা মেয়ে লাল বেনারসি পরে তাকিয়ে আছে, যেন কিরণের দিকে। আহসান ছবিটায় খানিকক্ষণ হাত বুলিয়ে দিল, তারপর কিরণের দিকে তাকিয়ে বলল, এই আমার প্রথম স্ত্রী আইরিন, আমার প্রথম ভালোবাসা। ওকে না দেখলে আমার অস্থির লাগে, কিন্তু ও তো আর নেই দুনিয়ায়, তাই ওর ছবিটা আমার শোবার ঘরে থাকে। এতে তোমার আপত্তি আছে? কিরণ ভয়ে ভয়ে বলল, না। বেশ, তাহলে ঘুমিয়ে পড়ো। কিরণ বিছানায় শোয়া মাত্র বুঝল যে সে কতটা ক্লান্ত। শারীরিক মানসিকভাবে সে প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছে। সকালে ঘুম ভাঙার পর আহসানকে সে ঘরে দেখতে পেল না। ঘড়িতে দেখলো 8টা বাজে। ইস, এত দেরি হয়ে গেছে। খাট থেকে নামার সময় আহসান ঘরে ঢুকলো। ভ্রু কুঁচকে বলল, তুমি এখনো সাজগোজ করনি কেন? নতুন বউ কেমন বিধবা বিধবা লাগলে কেমন করে হবে? আলমারি থেকে একটা লাল শাড়ি বের করে পরো, আর টেবিলে দেখো বেলি ফুলের মালা আছে, চুলে দিও। কথাগুলো বলে আদেশের ভঙ্গিতে বলে চলে গেল কিরণ। চোখের পানি মুছল। আহসানের কথা মতো সে যে নিচে গিয়ে সে অবাক। কারিন আর মিরান খাবার টেবিলে বসে আছে আহসানের সাথে। কি হাসাহাসি করছে ওরা। কিরণকে দেখে ওদের হাসি আরও বেড়ে গেল। কিরণ এসে একটা চেয়ারে বসলো। আহসান উঠে চলে গেল কিচেনে। মিরাজ বলল, জানো ছোট আপা, দুলাভাই আমাদের জিজ্ঞেস করে জেনেছে তোমার প্রিয় খাবার কি, তারপর নিজেই রান্না করেছে, এখনো করছে। কিরণ কি বলবে বুঝতে পারল না। বলল, কি বলছিস? কারিন বলল, বুড়া ভূতে সেই প্রেম যাচ্ছে কিরণকে পেয়ে। ফুলের মালা বানায় নিজ হাতে, আবার কিরণকে পরিয়ে দিচ্ছে। বিরান বলল, উফ আপু, তোমার বেশি মুখ চলে, বুড়ো বুড়ো করো না তো, ছোট আবার কষ্ট হবে। বলে বলে ওরা হাসতে লাগলো। হাসি থামিয়ে কারিন বলল, যতটা খারাপ প্রথমে ভেবেছিলাম উনি আসলে ততটা খারাপ না রে। কিরণ শুকনো মুখে তাকিয়ে রইল লোকটাকে। লোকটাকে তো কাল রাতে খুব খারাপ মনে হয়েছিল। সে কি আসলে ভালো নাকি? কিরণ কিছুই বুঝতে পারল না। কিরণ অনেকবার ভেবেছিল কারিনকে গত রাতের ঘটনা খুলে বলবে, কিন্তু তাকে তো একা পাওয়াই যাচ্ছিল না। সারাক্ষণ সে আর মিরান, আহসান এর সাথে আড্ডা দিচ্ছিল। কি হাসি খুশি সবাই, কি দরকার আবার সবার মন নষ্ট করার। কিরণ তাই চুপ করেই রইল।
কিছুক্ষণ পর কারিন আর মিরান চলে যাবে। মিরানের কলেজ খোলা। কিরণ তবুও বলল, আরেকটা দিন থেকে যেতে। আহসান হেসে বলল, যেতে চায়, আটকাচ্ছ কেন? যখন মন চাইবে তখনই গাড়ি পাঠিয়ে ওদের নিয়ে আসবো। কারিন কিরণকে বলল, নতুন বিয়ে হয়েছে তোদের, একা সময় কাটানো উচিত। আমরা আমরা থাকলে আমাদের পিছনে ছোটাছুটি করতে হবে। চোখের পানি মুছে কিরণ ওদেরকে বিদায় দিল। আহসানও অফিসে চলে গেল। একবার কিরণের দিকে তাকালোও না। কিরণ একা একা কী করবে ভেবে পেল না। সে মিতু নামের পরিচারিকাটির কাছে গেল। বলল, কাল রাতে উনি যে কাজটা করেছে সেটার জন্য আমি আপনার কাছে দুঃখিত আপা। মিতু চুপ করে রইল। কিরণ আরও কিছুক্ষণ গল্প করার চেষ্টা করল, কিন্তু মিতু বলল, ম্যাডাম, এ বাড়িতে মালিক শ্রেণীর কারোর সাথে মেয়েদের অকারণে কথা বলা নিষেধ। এতে মালিকের অপমান হয়। স্যার জানলে খুব রাগ করবেন। কিরণ অবাক হয়ে তাকিয়ে রইল। এত বড় বাড়িতে একা একা সে কী করবে? কোনো কাজও তো নেই। কিরণ দোতলায় উঠে গেল। যাওয়ার সময় মিতু পেছন রেখে বলল, ম্যাডাম, চিলেকোঠার ঘরে যাওয়া স্যারের নিষেধ আছে, ওখানে যাবেন না। বাকি সব চাইলে ঘুরে দেখতে পারেন। কিরণ বেডরুমে এসে বসে রইল। তার ডায়েরিটা বের করলো, লিখল, মা, আমার অনেক ভয় করছে। আমি তো এখনো অনেক ছোট, এখনো মানুষের মধ্যে থাকা অন্য রূপ ধরতে শিখিনি। কে খারাপ কে ভালো বুঝিও না। কেন তুমি আমাকে এত দূর সরিয়ে দিলে? আমার খুব মন চাইছে এসব ছেড়ে ছুড়ে তোমার কাছে চলে আসি, তোমাকে জড়িয়ে ধরি। কিরণ লেখা বন্ধ করলো। দেয়ালে থাকা আইরিনের ছবির দিকে তাকিয়ে রইল। ছবিতে আইরিনকে খুব হাসি খুশি দেখাচ্ছে। কিরণের মনে হলো ছবিটির হাসির মধ্যে রয়েছে বিদ্রুপ। সে যেন বলছে, দেখছিস, আমার স্বামী এখন আমাকেই ভালোবাসে। কিরণের হঠাৎ মনে পড়ল যে হোসান আর আইরিনের তো একটা ছোট মেয়ে আছে। সে কি এই বাড়িতে থাকে না? মেয়েটার নাম সম্ভবত ধারা। গতরাতে মিতু আপা বলেছিল। কিরণ ধারাকে খুঁজতে লাগলো। দোতলার শেষ ঘরটার দরজা খোলা। কিরণ একটু উঁকি দিয়ে দেখল একটা 10-12 বছর বয়সী মেয়ের হাত পা বাঁধা, মাথার চুল এলোমেলো। কম বয়সী কাজের মেয়েটি তাকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছে। হঠাৎ কিরণকে দেখে কাজের মেয়েটি বিস্ফোরিত চোখে তাকালো। বলল, ম্যাডাম, আপনি এখানে এসেছেন কেন? যান তাড়াতাড়ি। কিরণ বলল, তুমি বাচ্চা মেয়েটাকে বেঁধে রেখেছো কেন? বললেই কিরণ ধারার কাছে গেল। ধারা বলল, প্লিজ আপনি আমার বাঁধনগুলো একটু খুলে দিন। কিরণ ধারার দিকে তাকালো। গায়ের রং শ্যামলা, কি টানা টানা চোখ, কি অদ্ভুত মায়া চেহারায়। কিন্তু আহসান আর আইরিন কারো সাথেই চেহারার মিল নেই। ওনারা দুই স্বামী স্ত্রী, দুধে আলতা গায়ের রং। কাজের মেয়েটি বলল, প্লিজ বাঁধন খুলবেন না। কিরণ কোনো কথা শুনল না। বাঁধন খুলে দেওয়ার সাথে সাথে অদ্ভুত এক ঘটনা ঘটল। মুহূর্তে ধারা প্রচণ্ড হিংস্র হয়ে উঠল। চিৎকার করে বলল, শয়তান লোভী মহিলা, বেহাইয়া, আমার মায়ের জায়গা কাউকে নিতে দেব না। বলে আচমকা কিরণকে চড় মেরে বসল। এগিয়ে এসে কিরণের চুল ধরে টান দিল। কাজের মেয়েটি কোনো রকমে ধারাকে ধরে রাখল। কিরণ ভয়ে দৌড়ে নিজের রুমে এসে দরজা আটকে দিল। তার সারা শরীর কাঁপতে লাগলো। একটু পর দরজার কড়া নাড়ার শব্দ শুনে সে আরও শিউরে উঠল। কিন্তু ওপাশ থেকে আওয়াজ আসলো, ম্যাডাম, আমি শান্তা, দরজা খুলুন। কিরণ দরজা খুলে শান্তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। শান্তা বলল, ম্যাডাম, ধারা মামুনির মা নেই তো, তাই ও আপনাকে সহ্য করতে পারছে না। এর জন্যই ওকে বেঁধে রাখা হয়েছে, নয়তো ও আপনার সাথে বা আপনার আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করত। আপনি দয়া করে স্যারকে কিছু বলবেন না, মেয়েটা বড়ই দুঃখী। শান্তা নামক কাজের মেয়েটি এই বলে চলে গেল। কিরণ মনে মনে বলল, আমি নিজেও অনেক অনেক দুঃখী। রাতে আহসান ফেরার পর কিরণ সবটা বলে দিল। আহসান কিরণের মাথায় হাত রাখল। বলল, তুমি আমার স্ত্রী, তোমাকে অনেক পছন্দ করে আমি ঘরে তুলেছি। তোমাকে অপমান করার অধিকার কারোর নেই। এরপর শান্তাকে ডাকলো আহসান। বলল, যাও, ধারাকে নিয়ে এসো। শান্তা কেঁপে কেঁপে বলল, স্যার মাফ করে দেন, বাচ্চা মানুষ। আহসান বলল, আর একটা কথা বললে তোকে
হঠাৎ কিরণের বুকটাও ধক করে উঠল। বিচার দেওয়াটা আসলেই উচিত হয়নি। শান্তা ধারাকে নিয়ে রুমের দরজার কাছে দাঁড়ালো। আহসান ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি তোমার মায়ের গায়ে হাত তুলেছ? তোমাকে আমি ক্ষমা করব না ধারা। ধারা তার চেয়েও বেশি ঝাঁঝালো কণ্ঠে বলল, 2 দিন পর পর আপনি একটা করে রক্ষিতা নিয়ে এসে বলবেন এটা আমার মা, আর আপনি কি ভেবেছেন আপনাকে আমি ক্ষমা করব? আহসান দাঁতে দাঁত চেপে বলল, এই মেয়েকে 6 দিন কিছু খেতে দিবে না। শান্তা কেঁদে ফেলল, বলল, স্যার ও এমনিতেই 2 দিন ধরে কিছু খাচ্ছে না, প্লিজ স্যার। আহসান বলল, 6 দিনের আগে এ বাড়িতে কোনো খাবার যদি ওকে দিয়েছিস তাহলে তো জানিসই আমার কথা অমান্য করলে কি হয়। শান্তা ধারাকে নিয়ে চলে গেল। কিরণ কাঁদতে কাঁদতে বলল, বাচ্চা মেয়েকে মাফ করে দিন, আমার দোষ সব। আহসান কিরণের গালে পিঠে হাত বোলাতে লাগলো, বলল, সতীনের মেয়ের জন্য এত মায়া দেখিও না। ওর ধারে কাছেও যদি তুমি গেছো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কিরণ বলল, আপনি বলেছিলেন আমাকে সহজ হতে সময় দিবেন, তাহলে এখন কেন? আহসান বলল, অনেক সময় তোমাকে দিয়েছি। ওর বাসর রাত আমি পাশের রুমে ছিলাম, যথেষ্ট সময় দিয়েছি। কিরণ ভয় ফ্যাকাশে হয়ে গেল। আহসান বাতি নিভিয়ে বেশ কয়েকটা মোমবাতি জ্বালালো। আইরিনের ছবির কাছে নিয়ে কয়েকটা মোমবাতি রাখলো। বলল, দেখো আইরিন, তোমাকে ছাড়াও আমি চলতে পারি। বলেই কিছুক্ষণ হাসলো। কিরণ ভয়ে ভয়ে তাকিয়ে রইল। এরপর আহসান হাসির মধ্যেই গা কাঁপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে রুম থেকে আইরিনের ছবি নিয়ে বেরিয়ে গেল। কিরণ কি করবে বুঝতে পারল না। আহসানের গলা শোনা যাচ্ছে, রাগ করো না আইরিন, কোনো রাগ করো না। কিরণ ভালো করেই বুঝতে পারছে এর মাথায় সমস্যা আছে। সে খুব বড় বিপদে ফেসে গেছে, এখান থেকে পালাতেই হবে। আহসানের কথা মতো ধারাকে খেতে দেওয়া হয়নি। কিরণের খুব মায়া লাগছে মেয়েটার জন্য। আহসান অফিসে যাওয়ার পর সে চুপি চুপি ধারার ঘরে উকি দিল। একদম নিষ্প্রাণ লাগছে ধারাকে। কিরণ সাহস করে ঘরে ঢুকলো। কিরণকে দেখে ধারা কেমন করে যেন হাসলো। বলল, লুকিয়ে লুকিয়ে খাচ্ছি কিনা সেটা দেখতে এসেছেন আম্মাজান? কিরণ মাথা নিচু করে বলল, তুমি কিছু খাবে? এনে দেই? না, আপনি খান কবজি ডুবিয়ে, আমি খেলে আপনার কম পড়বে। দেখো ধারা, তোমার বাবার কাছে বিচার দেওয়া আমার ভুল হয়েছে, আমি দুঃখিত। কিন্তু তুমি ঠান্ডা মাথায় ভেবে দেখো, তুমিও তো অন্যায় করছো। অনেক বড় অন্যায় করে ফেলেছি, এবার আমাকে ফাঁসিতে ঝুলান। দেখো যা হয়েছে হয়েছে, এখন কিছু খেয়ে নাও, তোমার বাবা জানবে না। না জানলেই বা কি, ওনার টাকায় রোজগার করা খাবারই তো। উনি মানা করেছে খেতে, আমি বেহায়ানি। কিরণ দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়েকে বোঝানো অসম্ভব। সে চলে যেতে লাগলো। পেছন থেকে ধারা ডাকলো, বলল, আমার জন্য কিছু করতে চাইলে একটা কাজ করেন। কি কাজ? মিতু আন্টিকে বলেন আমার স্যারকে কল দিতে, স্যার যেন আজকে আমাকে পড়াতে আসে। বাবা স্যারকে বিয়ে উপলক্ষে কিছুদিন আসতে মানা করেছিলেন, কিন্তু আমি একদিনও পড়া মিস দিতে চাই না। আমি পড়াশোনা করে এই দুযোগ থেকে বেরিয়ে যেতে চাই। কিরণ অনেক কষ্টে মিতুকে রাজি করিয়ে ফোন করলো। তার মনে অন্য একটা প্ল্যানও আছে। স্যার কল রিসিভ করায় কিরণ মিতুর কাছ থেকে ফোনটা নিয়ে নিল। কিরণ স্যারকে আসতে বলার পাশাপাশি এও বলল, আপনি আসার সময় প্লিজ ধারার জন্য খাওয়ার কিছু নিয়ে আইসেন। ও সারাদিন কিছু খায়নি, আর আমি যে বলেছি এ কথাটা ওকে বলবেন না, বলবেন আপনি এমনি এনেছেন। ঘন্টা খানিক পর ধারা স্যার এলো। কিরণ বসার ঘরে ছিল। কিরণ প্রথমে বুঝতে পারিনি যে ইনিই টিচার। সে ভেবেছিল স্যার সম্ভবত বয়স্ক কেউ হবে, কিন্তু এ তো অল্প বয়সী একটা ছেলে। না চাইতেও কিরণ তার থেকে চোখ ফেরাতে পারল না। একটা মানুষ এত সুন্দর হতে পারে, ঠিক যেন কোনো রূপকথার রাজকুমার। সবেমাত্র পক্ষীরাজ থেকে নামলো। সে বলল, আমার নাম রেহান আহমেদ, আমি ধারাকে পড়াই। আপনি আমাকে ফোন করেছিলেন? কিরণ বলল, জি। ও রাগ করেছে বলেই কিছু খাবে না। রেহান দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এ আর নতুন কি, ও 2 দিন পর পরই এমন করে। তখন আমি বুঝিয়ে সুঝিয়ে ওর অনশন ভঙ্গ করাই। রেহান আবার বলল, আচ্ছা আপনি কে? কিরণ কি বলবে ভেবে পেল না। রেহানি বলল, আচ্ছা বুঝেছি, আপনি ধারার কাজিন রোদেনা। ও আমাকে আপনার এত গল্প করে সব সময়, আপনি নাকি পড়ি। অবশ্য ও ভুল বলেনি। কিরণের কাল লাল হয়ে উঠল লজ্জায়।
রেহান অপ্রস্তুত হয়ে গেল। প্রথম দেখাতে এসব বলা উচিত হয়নি। সে বলল, সরি, কিছু মনে করবেন না, আমি একটু বেশি কথা বলে ফেলি। কারিন তার মায়ের সাথে বসে বসে সবজি কাটছে আর গল্প করছে। গল্পের সবটুকু জুড়েই আছে কিরণ। কারিন বলল, আমাদের কিরণ অনেক সুখেই আছে। আহসান ভাইয়া ভালো মানুষ, ওর ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন এবার পূরণ হবে। মা হাসলেন, বললেন, দেখলি তো এবার বাবা মায়েরা মেয়ের জন্য সুপাত্রই দেখে। তবে যাই বলো মা, যত সুপাত্রই হোক, আমি অমন বুড়ো লোক বিয়ে করব না। আমি একটা সুন্দর রাজকুমার বিয়ে করব, যে পক্ষীরাজ ঘোড়ায় চড়ে আমায় নিয়ে। কারিন কথা শেষ করতে পারল না। তার আগে পেছন থেকে কে যেন বলে উঠল, যে না চেহারা, আগে বর পাস কিনা দেখ, এরপর রাজকুমার খুঁজিস। কারিন দেখল তার পাশের বাড়ির শাইলার মা এসেছে। কূটনামিতে নোবেল বলে যদি কিছু থাকতো, তাহলে নিঃসন্দেহে উনি সেটা পেতেন। তিনি এসে একটা পিঁড়িতে বসলেন, বললেন, কারিনের মা, তোমার কাজটা আসলে ভুল করছো। বড় মেয়েরে রেখে ছোট মেয়েরে বিয়ে দেয় কেউ? মানুষ ভাববো বড়টার নির্ঘাত কোনো দোষ আছে, আর এর বিয়ে দিতে পারবা? চেহারা সুরত তো আহামরি না। আর কিরণ রে বা কই বিয়া দিলা, একটা বয়স্ক লোকের কাছে? কারিনের মা দীর্ঘশ্বাস ফেলে, কারিন আর চুপ থাকতে পারল না, বলল, চাচি, আপনারা তো মায়া আমাদের দুই বোনের জন্য। উনি বললেন, তো মায়া লাগবে না, ছোট থেকে তোদের দেখতাছি। কারিন বলল, তাহলে আমাকে একটা জামাই খুঁজে দেন। ও মা, মেয়ে বলে কি, জামাই কই পাবো আমি? কারিন বলল, কেন, আপনার ঘরেই তো একটা ছেলে আছে, তার সাথে আমার বিয়ে দিয়ে দেন। আপনার যখন এতই চিন্তা আমার ভবিষ্যৎ নিয়ে। ছি, আস্তাক ফিরুল্লাহ, তুই কি কস এইসব? আমার ছেলে মাত্র টেনে পড়ে, তোর ছোট ভাইয়ের চেয়েও ছোট। এইটাই তো ভালো চাচি, একদম কচি জামাই। আপনার তো খুব কষ্ট আমার বোনের বুড়া লোকের কাছে বিয়ে হয়েছে দেখা, তাই আমাকে আপনার ছেলের সাথে বিয়ে দেন। বাচ্চা জামাই আমি পেলে টেলে বড় করব, আপনারও একটু সহযোগিতা হবে। কারিন খুব গম্ভীরভাবে কথাগুলো বলল, যেন সে সত্যি সত্যিই বলছে। শায়লার মা উঠে দাঁড়িয়ে গেল, কটমট করে কতক্ষণ তাকিয়ে থেকে বলল, ফাজিল মাইয়া, আমার চোখের সামনে আসবি না আর। আমি আপনার চোখের সামনে আসি না চাচি, আপনি উল্টো রোজ 14 বার আমাদের চোখের সামনে এসে পুরা চোখের মধ্যেই ঢুকে যান। উনি বিড়বিড় করে গালি দিতে দিতে চলে গেলেন। কারিন জোরে জোরে হাসতে লাগলো। মা আহত চোখে তাকিয়ে রইলেন, বললেন, এমন কেন করিস তুই? যা করছি ঠিক করছি, শালি রোজ এসে এসে বাজে বকে। ছি কারিন, গুরুজনকে শালি বলে না, অমন গুরুজনের মুখে প্রস্রাব করি আমি। তবা পর, আল্লাহ এই মেয়েকে সুবুদ্ধি দাও। রেহান ধারাকে জোর করে খাটায় খাইয়েছে, তারপর খানিকক্ষণ পড়িয়েছে। চলে যাওয়ার সময় আবার কিরণের সাথে দেখা হলো। রেহান বলল, আপনি চিন্তা করবেন না, ও খেয়েছে। কিরণ বলল, এত রাগ এত ছোট মেয়ের? রেহান বলল, ওরই বা কি দোষ, ছোট একটা বাচ্চা, স্কুলে যেতে পারে না, সমবয়সীদের সাথে মিশতে পারে না, এমন তো হবেই। কিরণ অবাক হয়ে তাকিয়ে রইল। পরে মৃদুর কাছ থেকে শুনল, আহসান চায় না বাড়ির বাইরে গিয়ে এই বাড়ির মেয়েরা পড়াশোনা করুক। কিরণের বুকটা থক করে উঠল, তার বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন শেষ। আহসান ফেরার পর কিরণ বলল, আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলো, কি কথা? আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই, আমার রেজাল্টও যথেষ্ট ভালো। আহসান খানিকক্ষণ চুপ করে থেকে বলল, তোমাকে বিয়ে করেছি সংসার সামলানোর জন্য, কাঁধে ব্যাগ ঝুলিয়ে কলেজে গিয়ে ছেলেদের সাথে ঢলাঢলি করার জন্য না। এত পড়ার ইচ্ছা থাকলে বিয়ে করলা কেন? কিরণ অবাক হয়ে তাকিয়ে রইল। কি চিন্তাধারা এই মানুষটার! এর সাথে সারা জীবন কাটাতে হবে তার? কিরণের কোনো ফোন নেই, কিন্তু তার তো একটা ফোন দরকার। আহসানের সামনে বসে তার বাড়ির লোকের সাথে কথা বলতে হয়, এভাবে কিভাবে সে সব সত্যিটা বাড়ি জানাবে? আহসানকে ফোন কিনে দিতে বললে সে বলে, ফোন দিয়ে কি করবে? তোমার ফোনের কোনো দরকার দেখছি না। কিরণ রোজ ছাদে বসে বসে কাঁদে। একদিন ধারা এসে তার পিঠে হাত রাখলো, বলল, কাঁদবেন না, কেঁদে কোনো লাভ নেই। আমি 10 বছর ধরে কাঁদছি, কোনো লাভ হচ্ছে না। কিরণ আরও জোরে কেঁদে উঠল। ধারা বলল,
আমার কাছে একটা ফোন আছে, স্যার দিয়েছে, যাতে কোনো বিপদ হলে তাকে কল করতে পারি। আপনি আপনার আব্বু আম্মুকে আমার ফোন দিয়ে কল করে আপনার অবস্থা জানান। কিরণ প্রচণ্ড খুশি হলো। সব শুনে কিরণের মা দীর্ঘশ্বাস ফেলল। বলল, যা বুঝলাম, দোষ আসলে তোর। তোকে বিয়ে দিছি, তুই রাত রাঁধবি, বাড়বি, খাবি। তোর আবার কিসের কলেজ যাওয়া যায়নি? মন দিয়ে সংসার কর। একবার যদি তোর সারাসারি হয়, তুই কি ভেবেছিস তোর আর কোথাও বিয়ে হবে? তাও আজে বাজে কথা বন্ধ। কিরণ ফোন নামিয়ে রাখল। তার কিছুই করার নেই। সবার ভাগ্যে সব থাকে না, মানুষের সব ইচ্ছা পূরণ হয় না। সে সবটা মেনে নিল। এছাড়া তার কাছে অন্য উপায়ও ছিল না। সারাদিন সে ছাদে বসে থাকে, নয়তো বাড়ির পেছনের ফল বাগানে হাঁটাহাঁটি করে। মাঝে মাঝে কাজের লোকদের চোখ ফাঁকি দিয়ে ধারার সাথেও গল্প করে। রাতে আহসান বাড়ি ফিরলে খাবার খেতে দেয়। আহসানের সাথে গল্প করে, আহসানের গল্প শুনে। আহসানের সব গল্প জুড়েই থাকে আইরিন। কিরণ দীর্ঘশ্বাস ফেলে। তার কষ্ট হয় শুনতে, তবুও আদর্শ স্ত্রীর মতো অভিনয় করে দিনের পর দিন। এই তো কিরণের জীবন বিশেষত্বহীনভাবে এগিয়ে চলছে। এমনিতে আহসানের কথা মতো চললে আহসান কিছুই বলে না। কিছু খেতে চাইলে এনে দেয়, কিছু কিনতে চাইলে কিনে দেয়। মন্দ কি, শুধু বাইরে যেতে দেয় না। তাতে কি, বেঁচে থাকাটাই মূল কথা। একদিন কিরণ বারান্দায় বসে আছে। ধারার স্যার এসেছে পড়াতে। হঠাৎ ধারা বারান্দায় এলো। বলল, আন্টি, স্যারকে কিছু খেতে দিবেন? কিরণের খানিকটা লজ্জা লাগলো। একটা মানুষ রোজ বাড়িতে এসে মেয়েটাকে পড়ায়, কিন্তু তাকে কোনো নাস্তা দেওয়া হয় না। কিরণ একদিন মিতুকে বলেছিল। সে বলেছে, আহসান নাকি বলেছে ছাত্রী পড়াবে, বেতন নিবে শেষ। আবার কি, সেটা তো খাওয়া খাই, পড়াতে আসে না, খেতে আসে। কিরণ জিজ্ঞেস করলো, তোমার স্যার কি নিজে খেতে চেয়েছে মামুনি? না স্যার, কথায় কথায় বলল স্যারের জ্বর। এরপর আমি জিজ্ঞেস করলাম, কিছু খেয়েছে কি না? স্যার বলল না, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কিছু খায়নি। কিরণ বলল, তোমার স্যার তো অনেকক্ষণ থাকবে, আমি কিছু রান্না করে নিয়ে আসি। উনি কি খেতে পছন্দ করে জানো? তারা হেসে বলল, ওনার প্রিয় খাবার খুব ফানি। উনি গরম ভাতের সাথে ঘি, বেগুন ভাজি, আলু ভাজি আর ডিমের ভর্তা সবচেয়ে পছন্দ করে। এত এত মজার খাবার থাকতে এসব কার পছন্দ বলুন? কিরণ হেসে বলল, কি অদ্ভুত, তারও এসব খাবার হলে আর কিছু লাগে না। কিরণ ধারার কথার মতো সব রান্না করলো, সাথে এক্সট্রা করে মাছ ভাজলো। কাজের মহিলারা অবশ্য প্রথমে কিরণকে কিচেনে ঢুকতে মানা করেছিল, কিন্তু কিরণ শুনল না। পড়ানো শেষ করে চলে যাওয়ার সময় ধারা রেহানকে আটকালো। বলল, স্যার আজকে আমাদের বাসায় খেয়ে যান, কিরণ আন্টি আপনার জন্য রান্না করেছে। রেহান অবাক হয়ে গেল। বলল, এসব করার কি দরকার ছিল? ধারা বলল, খেতেই হবে, মানা করবেন না। খেতে বসে রেহান আরও একবার অবাক হলো। তার সব পছন্দের খারাপ। ধারা ও রেহানের সাথে খেতে বসলো। কিরণ তাদের দুজনকে খাবার প্লেট তুলে দিল। খেতে খেতে রেহান খুব প্রশংসা করতে লাগলো। এত প্রশংসা যে কিরণ পুরো লজ্জায় পড়ে গেল। পরদিন খুব অদ্ভুত একটা কাণ্ড ঘটলো রেহানের। সে কিরণের জন্য একটা শাড়ি কিনে এনেছে। কিরণ প্রথমে রাখতে চায়নি, কিন্তু রেহান বলল, বহু বছর আমাকে এতটা যত্ন করে কেউ খাওয়ায়নি, আমার মা নেই, বাসায় শুধু আমি আর বাবা। পড়ালেখা আর টিউশনের ফাঁকে ফাঁকে আমি রান্না করি। সেই তেমন রান্না সেই রান্না তেমন মজা হয় না। আপনার রান্না খেয়ে মনে হচ্ছিল আমার মায়ের হাতে রান্না খাচ্ছি, তাই আপনার জন্য এই উপহারটা এনেছি। আপনি না রাখলে খুব কষ্ট হবে আমার। এমন করে বলার পরেও কি আর না করা যায়? কিরণ রেখে দিল। শাড়িটা লাল আর হলুদের মিশেলে তৈরি। কিরণ বিকেলেই গোসল করে শাড়িটা পরল। অনেক দিন পর চোখে কাজল দিল। আয়নায় নিজেকে দেখল। নিজেই নিজেকে বলল, বাহ, অনেক দিন পর কোনো কারণ ছাড়াই তার নিজেকে ফুরফুরে লাগতে লাগলো। রাতে আহসানের সাথেও খুব ভালো ব্যবহার করলো সে। আহসান জিজ্ঞেস করায় বলল, এটাই সে বাড়ি থেকেই এনেছে। মা কারিনকে বলল, সেই কখন তোকে বলেছি কিরণের বরকে ফোন কর, একটু কথা বলি, তুই করলি না, অথচ ফোন হাতে নিয়েই আছিস। কারিন বলল, ওফ মা, ওই বুইরা এখন অফিসে থাকবে, পরে দেব।
আচ্ছা বুঝলাম, কিন্তু তুই সারাক্ষণ ফোনে কি টিপাটিপি করিস? জামাই খুঁজে। মা আমার, আবুল হোসেন তোর বাবার কাছে প্রস্তাব দিছে, তুই রাজি হয়ে গেলে কি হয়? কারেন্ট শোয়া থেকে উঠে বসলো, বলল, ইম্পসিবল মা, ওই কালো মোটকুকে আমি বিয়ে করব না। তুই নিজেও কি মহাসুন্দরী? আমি সুন্দর না দেখেই তো সুন্দর ছেলে বিয়ে করব, যাতে বাচ্চা কাচ্চা সুন্দর হয়। আর সবচেয়ে বড় কথা, আবুল হোসেনের অনেক বয়স বেশি। তো স্বামীর বেশি বয়স হলে বউকে আদর করে। হুম, তোমার থেকে তো বাবা 10 বছরের বড়, তোমাকে তো খুব আদর করে। এর জন্য তো সকাল বিকাল বাপের বাড়ি পাঠাতে চায়। আর মা, ওই লোক সিঙ্গেল হলেও একটা কথা ছিল, ওর বউ চলে গেছে, মানে আমরা দু বোন কি এতই ফেল না? খালি সেকেন্ড হ্যান্ড মালের কাছে গছাতে চাও। মা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তোর মুখের ভাষা ঠিক কর, আর একটু বাস্তবতা বুঝতে চেষ্টা কর। আমি প্ল্যান বানিয়ে ফেলেছি, ফেসবুকে ভালো ভালো ছেলেদের রিকোয়েস্ট পাঠাচ্ছি, এরপর দ্বিতীয় স্টেপ হবে ভালোবাসা। মিথ্যা কথা টথা বলে একজনকে পটিয়ে ফেলবো, শেষ। হা। মা বললেন, তোর মাথায় সমস্যা আছে, তোকে কবিরাজ দেখাতে নিয়ে যাব। কারেন্ট কিছু একটা বলতো, কিন্তু তার আগেই ওর ফোনে একটা মেসেজ এলো। সে ফোন হাতে নিয়ে দেখে রেহানা আহমেদ নামে একটা ছেলে মেসেজ দিয়েছে। এই ছেলেটা 2 মাস ধরে ওর সাথে অ্যাড আছে। কারেন্টের ছেলেটাকে ভাল লেগেছে, কিন্তু ওর তো আর যে নক করতে পারে না। আফটার অল মেয়ে বলে কথা। আজকে মাছ মাছ নিজেই বড়শিতে পড়েছে। কারেন্ট মনে মনে বলল, ইয়েস, ছেলেটা লিখেছে আসসালামু আলাইকুম। আমরা কি পূর্ব পরিচিত? আসলে আমি অপরিচিতদের রিমুভ করে দিচ্ছি আইডি থেকে। কারেন্ট মনে মনে বলল, ধুর বলত। এরপর লিখল, এখন অপরিচিত, কিন্তু পরিচিত হতে আর কতক্ষণই বা লাগবে। রেহান একটা স্মাইলি পাঠিয়ে লিখল, আপনার নাম কি? কারেন্টের আইডির নাম শেষ প্রহর। কারেন্ট সুন্দর একটা নাম ভাবতে লাগলো। এসব কারেন্ট ফারিন বলা যাবে না, ছেলে মেয়েরা সুন্দর নামের উপরও আকর্ষিত হয়। সাইকোলজির একটা বই পড়েছে সে, আর কারিন হলো জিনের নাম। কি অদ্ভুত নাম রেখেছে বাবা মা। সে বলল, আমার নাম কনক চাপা। রেহান রিপ্লাই দিল, ও মা তাই? আমার দাদির নামও কনক চাপা। আপনার নাম শুনে দাদির কথা মনে পড়ে গেল। কারিন দীর্ঘশ্বাস ফেলে বলল, একেই বলে পোড়া কপাল। কারিনের নিজের উপর রাগ হতে লাগলো। এত নাম থাকতে ছেলেটার দাদির নাম কেন কনক চাপা হতে হলো? কারিন বলল, আসলে কনক চাপা আমার দাদিরও নাম। দাদি মারা গেছেন অনেক বছর, তাই বাবা আমায় ভালোবেসে এই নামে ডাকে। এমন সময় দাদি রুমে এসে বলল, অয় কারিন, আমার সুপারির ডিব্বাটা দেখছস? কারিনের একটু অনুশোচনা হলো, জ্যান্ত দাদিটাকে মেরে ফেললো সে। অবশ্যই স্কুল না যাওয়ার জন্য দরখাস্ত এর আগে সে আর মিরান দাদিকে 4-5 বার মেরে ফেলেছিল। রেহান জিজ্ঞেস করলো, তাহলে আপনার আসল নাম কি? অপরাজিতা ইসলাম। বাহ, খুব কাব্যিক নাম, ধন্যবাদ। রেহান আর কারিনের মধ্যে টুকটাক কথা হতে থাকে। রেহানের কাছে কারিন সম্পূর্ণ নতুন পরিচয় পরিচিত। নাম অপরিচিতা, বয়স 19, আসলে 22। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স নিয়ে পড়ছে, প্রথম বর্ষে। যদিও সে নার্সিং স্টুডেন্ট। তারা 2 বোন। মিরানের সাথে ঝগড়া হয়েছে বিধায় মিরানকে ত্যায্য ভাই হিসেবে ঘোষণা করেছে কারিন। তার বাবা একজন ইঞ্জিনিয়ার, মা সোশ্যাল ওয়ার্কার। ছোট বোন 9-এ পড়ে। ধারাকে পড়াচ্ছিল রেহান। হঠাৎ সে সময় কিরণ এলো নাস্তা নিয়ে। কিরণ রোজ বিকাল হলে কিছু না কিছু রান্না করে রেহানের জন্য। আজ রান্না করেছে নুডলস, ক্ষীর, চিংড়ি আর ডিমের চপ, সাথে কমলার জুস। রেহানের ভীষণ লজ্জা লাগে। সে বলে, আপনি রোজ আমার জন্য তো কষ্ট করবেন না প্লিজ। কিরণ বলে, আমাদের বাসায় 3 জন মেয়ে, আপনাকে কে বলল যে আমি রান্না করি? রেহান আরও বেশি লজ্জায় পড়ে যায়। মাথা নিচু করে বলে, আসলে আমার মনে হয় আপনারই রান্না, মেয়েটা তো এত ভালো রান্না করতে পারে না। বলতে বলতে হঠাৎ সে কিরণের দিকে তাকায়। দেখতে পায় কিরণ তার দেওয়া শাড়িটি পরেছে, সম্ভবত আজকে সাজগোজ করেছে। এত সুন্দর লাগছে একেই একেই বুঝি পরি বলে। রেহান দৃষ্টি ফেরাতে পারে না। রেহান এভাবে তাকিয়ে থাকতে দেখে কিরণের বুকে কাঁপন শুরু হয়। তার কেন জানি মনে হয় কিছু ভুল কাজ সে করবে না তো। কিরণ নিজের রুমে এসে দরজা দিয়ে বসে থাকে।
ঠিক করে কালকে আর সে নাস্তা দিতে যাবে না, আর রেহানের সামনেই পড়বে না। পরদিন শান্তাকে দিয়ে সে নাস্তা পাঠায়, নিজে ঘরে চুপ করে বসে থাকে। কিন্তু তার মন খুব চাইছিল রেহানের সামনে যেতে। এর কারণ কারণ কি সে নিজেও জানে না। সেদিন রাতে আহসান তার জন্য একজোড়া স্বর্ণের ঝুমকা আনে। ঝুমকা তার খুবই পছন্দ, কিন্তু তবুও কেন জানি ভাল লাগছিল না। আহসান খুব মন খারাপ করে বলে বলে আইরিন খুব ঝুমকা পছন্দ করতো, আমি ভাবলাম তুমিও পছন্দ করবে। কিরণ এতে প্রচণ্ড রেগে যায়। কোনো রকমে নিজেকে সামলে বলে, আমি আইরিন নই। রাতে সে অদ্ভুত একটা স্বপ্ন দেখে। রেহানার সে হাত ধরাধরি করে খুব সুন্দর সবুজ একটা মাঠে হাঁটছে। হঠাৎ বৃষ্টি নেমে এলো, রক্তের বৃষ্টি। আকাশ থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে, আর রেহান পাগলের মতো হাসছে। স্বপ্ন ভাঙার পর কিরণ প্রচুর ভয় পেয়ে যায়, যদিও এতটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু কিরণের রীতিমতো হাত পা কাঁপছিল। সে ছুটে পাশের ঘরে আহসানের কাছে যায়। ভয় আহসানকে জড়িয়ে ধরে ফেলে। আহসান খুব অবাক হয়, কারণ কিরণ সবসময় তার থেকে নিজেকে গুটিয়ে রাখে। আজ হঠাৎ কি হলো? কিরণ বলে সে ভয় পেয়েছে, কিন্তু আহসানের তা মনে হয় না। তার মনে হয় কিরণ তার কাছে আসার বাহানা করছে। এতদিনে হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে। স্ত্রী কর্তব্য কি তা হয়তো বুঝেছে। দেখতে দেখতে 6 দিন কেটে গেছে। হয়ে গেছে রিহানের সাথে কিরণের দেখা হয় না। একদিন বিকালে কিরণ ছাদে বসেছিল। সে সময় হঠাৎ রেহান ছাদে আসে। কিরণ অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি এখানে? রেহান আমতা আমতা করে বলে, অনেকদিন আপনার সাথে দেখা হয় না, তাই ধারাকে জিজ্ঞেস করছিলাম আপনি কই। ও বলল ছাদে। কিরণ হঠাৎ খুব রেগে গেল, বলল, আপনার সাথে আমার কি? যে কাজে আপনাকে রাখা হয়েছে সেটা প্রপারলি করেন। আমার সাথে নেক্সট টাইম দেখা করার চেষ্টা করবেন না। জান দাঁড়িয়েছেন কেন? রেহান হতভম্ব হয়ে গেল। মন খারাপ করেই ও বাড়ি থেকে বেরিয়ে এলো। রাতে কিরণের মনে হতে থাকে এত রাফ করে সে অকারণেই করেছে। আহসান খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেও তার কিছুতেই ঘুম আসছে না। খালি একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, নিজের উপর রাগ লাগছে। কেন এত খারাপ ব্যবহার করলো? অবশেষে কিরণ আস্তে বিছানা থেকে নেমে ধারার ঘরে এলো। ধারার বউ সেলফ থেকে ফোন নিয়ে সে রেহানকে কল করলো। তখন প্রায় মধ্যরাত। 2বার রিং হওয়ার পর রেহান ফোন উঠল। কিরণ তাকে শুধু সরি বলার জন্যই ফোন করেছিল, কিন্তু নানা বিষয় নিয়ে কথা বলতে বলতে হঠাৎ খেয়াল করলো 1 ঘন্টার মতো হয়ে গেছে। সে হকচকিত হয়ে ফোন নামিয়ে রাখল। রোহানকে প্রায়ই কারিন ইনিয়ে বিনিয়ে মেসেজ দেয়, কিন্তু রেহান তেমন পাত্তা দেয় না। কারণ তার মনে হয় মেয়েটা একটা মিথ্যাবাদী। প্রথমে বলেছিল তার বাবা ইঞ্জিনিয়ার, পরে আরেকদিন বলেছে বাবা বিজনেস ট্যুরে গেছে। রেহান অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিসের বিজনেস? মেয়েটা উত্তর দিয়েছে, আমার বাবা ডায়মন্ড মার্চেন্ট। আরও অনেক কিছুই সে মিথ্যা সে ধরতে পেরেছে। সে প্রথমে ভেবেছিল কোনো ছেলে ফেক আইডি দিয়ে মজা করছে, কিন্তু কারেনের সাথে একদিন ফোনে কথাও হয়েছে, তাই সে কারেনকে ছেলে ভাবতে পারছে না। রেহানের বন্ধু ঈশান রেহানকে বুদ্ধি দিয়েছে মেয়েটাকে দেখা করতে ঢাকা আসতে বলতে। রেহান রাজি হয়নি, কিন্তু ঈশানের খুব উৎসাহ। মেয়েটা বাস্তবেও কেমন মিথ্যা বলে সেটাই দেখার খুব শখ তার। ভাল লাগলে ফ্ল্যাট করতে পারবে না, না হয় ইনসাল্ট, সোজা হিসাব। রেহানের ফোন দিয়ে ঈশানি মজাচ্ছিল কারিনকে। বলল, আপনার সাথে আপনার সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে, আমরা কি মিট করতে পারি? কারিন তো এক কথায় রাজি হয়ে যায়। রেহান আর ঈশায় উভয়ে অবাক হয়। এদিকে কারিন মনে মনে বলে, প্ল্যান সাকসেসফুল। মিরানকে ডেকে বলে, তোর দুলাভাইয়ের ছবি দেখে যা। কিরণ আর রেহানের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব গড়ে উঠছে না চাইতেও। তারা রাতে কথা বলে, প্রায়ই ছাদে দাঁড়িয়ে কথা বলে। এ ব্যাপারটি কাজের লোকদেরও চোখে পড়েছে। একদিন কিরণ দেখল আহসান প্রচণ্ড রেগে শান্ত আর মিতুকে গালাগালি দিচ্ছে। এক পর্যায়ে সে শান্তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলল। কিরণ আটকানোর চেষ্টা করলেও আহসানকে থামাতে পারল না। কিরণ ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলো, কি করেছে ও? কেন ওর সাথে এমন করছে? আহসান বলল,
ওই শয়তান মেয়ে তোমার আর ধারার স্যারের নামে আজে বাজে কথা বলছে। আমি তোমার কোনো অপমান সহ্য করতে পারবো না কিছুতেই। কিরণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়। এক সময় বলে, ও তো সত্যিও বলতে পারে। আহসান বলে, না, তোমার ওপর আমার বিশ্বাস আছে। তুমি কেমন আমি জানি। কিরণের নিজেকে খুব অপরাধী মনে হতে থাকে। কিরণ রেহানকে ফোন করে বলল যে সে আর রেহানের সাথে কোনো ধরনের মেলামেশাই করবে না, এবং রেহান যেন কখনো তাকে কল করে না। রেহান অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে? ওই শয়তান আহসান কি তোমায় কিছু বলেছে? কিরণ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার স্বামীকে নিয়ে আজে বাজে কথা বলবেন না, বলে ফোন কেটে দিল। রেহান হতভম্ব হয়ে বসে রইল। কিরণই তো এতদিন আহসানের নামে দুর্নাম করতো তার কাছে, আজ আবার কি হলো? রেহানি কিরণকে যতই দেখছে ততই অবাক হচ্ছে। সত্যি বলতে রেহানের কিরণকে অনেক ভালো লাগে। সে জানাতেও চায় এটা এটা নাকি ভুল। প্রায়ই স্বপ্নে দেখে কিরণকে। তার মনে হয় কিরণও তাকে পছন্দ করে, কিন্তু বলে না। কিন্তু সেও তো শিওর হতে পারছে না। এমন হতে পারে কিরণ তাকে শুধুই বন্ধু মনে করে। হঠাৎ রেহানের মাথায় একটা পরিকল্পনা এলো। সামনেই তার মামাতো বোনের বিয়ে। তার বাবা একটা শাড়ি কিনেছিল বিয়েতে দেওয়ার জন্য। পরদিন ধারাকে পরাতে যাওয়ার সময় রেহান শাড়িটা নিয়ে গেল। কথায় কথায় ধারাকে শাড়িটা দেখালো। বলল, এটা আমার পছন্দের মানুষের জন্য কিনেছি, সুন্দর না? ধারা মুখ চেপে হেসে বলল, স্যার, আপনার গার্লফ্রেন্ড আছে? তো থাকতে পারে না। ধারা বলল, নাম কি তার? রেহান খানিকক্ষণ ভেবে বলল, অপরাজিতা। ধারা বলল, শাড়িটা অনেক সুন্দর হয়েছে। রেহান বলল, তুমি আর সুন্দর অসুন্দরের কি বোঝো পিচ্ছি মেয়ে? যাও, তোমার কিরণ আন্টিকে দেখিয়ে আনো, জিজ্ঞেস করো সুন্দর কিনা। ধারা শাড়ি নিয়ে কিরণকে দেখাতে এলো। কিরণ জিজ্ঞেস করলো, কার শাড়ি? ধারা হেসে বলল, স্যার গার্লফ্রেন্ডের। কিরণ দীর্ঘশ্বাস ফেলল। রেহানের কোনো গার্লফ্রেন্ড নেই। রেহান এটা তার জন্যই কিনেছে। কিরণের শাড়িটা পছন্দও হলো খুব। তখনই ধারা বলল, স্যারের গার্লফ্রেন্ডের নাম অপরাজিতা। কি সুন্দর নাম, তাই না আন্টি? কিরণ খানিকটা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো। যদিও তার মন বলছে রেহান মিথ্যা বলছে, তবুও কেমন যেন কষ্ট হচ্ছিল। আহসান বাড়ি ফিরেই খুব উঁচু গলায় ডাকলো, কিরণ। কিরণ ছুটে আসলো। আহসান বলল, তোমার জন্য সারপ্রাইজ আছে, তুমি প্রচণ্ড খুশি হয়ে যাবে। আহসান যত ভালো সারপ্রাইজই দেখ, কিরণ কখনো খুশি হতেই পারে না কেন জানি। তবে আজ সে সত্যিই খুশি হলো। আহসানের সাথে কারিন এসেছে। সে কারিনকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। কারিন বলল, অনেকদিন তোর সাথে দেখা হয় না, তাই চলে এলাম। যদিও কারিনের আসার পেছনে আরও একটা কারণ আছে। সে মূলত রিহানের সাথে দেখা করতে ঢাকা এসেছে। কিরণের সাথে অনেকক্ষণ গল্প করে কিরণ বলল, দেখি তোর স্বামী তোকে কী কী কিনে দিছে। আহসান কিরণকে অনেক কিছুই কিনে দিয়েছে। কিরণের এসব ভালো লাগতো না, তবে আজ কারিনকে কিছু দেখাতে তার খুব ভালো লাগছে। কারণ চোখ বড় বড় করে দেখছে আর বলছে, এত সুন্দর, এত সুন্দর। কিরণ বলল, তোমার কেনাকাটা ভালো লাগলে তুমি নেওয়া পা। কারিন একটা দামি শাড়ি, জুয়েলারি এসব নিল। বলল, একদিনের জন্য ধার দে, একজনের সাথে দেখা করতে যাব। কিরণ বলল, কার সাথে? তুই জেনে কি করবি? বিশেষ কেউ, মেবি। কিরণ আর কারিন দুইজনই হেসে ফেলল। কারিন বলল, একটু বিরিয়ানি বানিয়ে দিস তো কিরণ, তোর রান্না সেই হয়। রেহান তার মামাতো বোনের বিয়েতে যার উদ্দেশ্যে বেরিয়েছে। তার বাবা পায়ে চোট পেয়েছে বিধায় যেতে পারছে না। এমন সময় হঠাৎই ঈশানের কল এলো। সে বলল, অপরাজিতা মেয়েটা তো দেখা করতে এসেছে তোর সাথে। রেহান বিরক্ত হয়ে বলল, আমার পাসওয়ার্ড নিয়ে তুই ওর সাথে চ্যাট করছিস, এখন দেখা করবি তুই, আমাকে বলছিস কেন? ঈশান বলল, দোস্ত, মেয়েটাকে আমি বলেছিলাম যে দেখা করতে পারবো না। মেয়েটা অনেক দূর থেকে এসেছে, তোর জন্য অনেক গিফট এনেছে, রান্নাও করে এনেছে, একটু দেখা কর না রে। আমি তো খুলনা আছি। রেহান দীর্ঘশ্বাস ফেলল। ঈশান সব কিছুতে ঝামেলা বাড়ায়, এরপর নিজে পালায়। রেহান অপরাজিতা ওরফে কারিনকে কল করলো, এরপর দেখা করতে গেল। কারিনকে আচ্ছা মতো অপমান করার মনোভাব নিয়ে এসেছে।
কারেন্টকে সে চিনতে পারল। তবুও বলল, ছবির সাথে তো আপনার মিল নেই। এডিট পেডিট করে সাদা বরফ হয়ে যেতে। কারেন্ট কিছুটা লজ্জা পেল। কি বলবে খুঁজে পেল না। রেহান চুপ করে ক্ষণ চুপ রেহান কিছুক্ষণ চুপ থেকে আরও অনেক আজে বাজে কথা বলল। ফিজিক্স থেকে কয়েকটা প্রশ্নও তুলল। এরপর হাসলো, বলে, এত মিথ্যাবাদী আর ফালতু মানুষ আমি আমার জীবনে একটাও দেখিনি। কারণে প্রচণ্ড রাগ হতে লাগলো। এসব কথাগুলো তো মেসেজও বলে ব্লক দিতে পারতো। এত দূর ডেকে এনে অপমান করার কি আছে। রেহান চলে গেল। কারণ রাগের চোটে মনে মনে বলল, মরশালা। হঠাৎ একটা বাইক এসে রেহানকে ধাক্কা দিল। কারিন ভয় পেয়ে দৌড়ে রেহানের কাছে গেল। পায়ে চোট পেয়েছে খুব, একদম কেটে ছিলে বাজে অবস্থা। রেহানের ব্যথায় প্রায় কান্নায় চলে আসছিল। কারিনের ব্যাগে সব সময় ফার্স্ট এইড বক্স থাকে। সে রেহানের পায়ে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিল, ঠিকঠাক মতো ব্যান্ডেজ করে দিল। বলল, একটা ইঞ্জেকশন নিয়ে নেওয়া উচিত, তাহলে আর ইনফেকশন হবে না। রেহান বলল, তুমি কি ডাক্তার? না, আমি নার্স। মিথ্যা বলছিল কেন যে ফিজিক্সে পড়ো? ফ্রেন্ডশিপ করতে ফিজিক্স পড়তে হয় জানতাম না। রেহান বলল। কারিন মাথা নিচু করে কাঁদছে। তার খুব খারাপ লাগলো। এতটা খারাপ ব্যবহার করা উচিত হয়নি। সে কারিনের সাথে একটা হাসপাতালে গেল, ইঞ্জেকশন নিল। হাসপাতালের ক্যান্টিনে দুজন বসলো। কারিন বলল, তুমি বিরিয়ানি খাবা? আমি রান্না করে এনেছিলাম। রেহান রাজি হলো। খাওয়ার সময় সে একটু অবাক হলো, কারণ স্বাদটা পুরো কিরণের রান্নার মতো। যাওয়ার সময় কৃতজ্ঞতা প্রকাশ করতেই মূলত রেহান কারিনকে শাড়িটা দিয়ে দিল। এমনিতেও তো আর বিয়েতে যাওয়া হলো না, এই শাড়িটা দিয়ে আর কি হবে। কারিন শাড়ি নিয়ে খুশি মনে বাড়ি ফিরে এলো। রুমে ঢুকে শাড়ি পরে নিজেকে আয়নায় দেখছিল সে। এমন সময় কিরণ এলো। কিরণ অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপা, এই শাড়ি তোমাকে কে দিছে? কারিন বলল, যার সাথে দেখা করেছিলাম সে। নাম কি তার? নাম দিয়ে কী করবি, বলো না প্লিজ। রেহান। কিরণের চোখে পানি টলমলো করছে। কতদিন পর মা বাবাকে দেখবে কিরণ। তার তো খুশি হওয়ার কথা, কিন্তু কেন জানি কিছুই শান্তি লাগছে না। চোখের কোণে না চাইতেও জল জমছে। ইচ্ছা করছে সব ভেঙে চুরমার করে দিতে। কারিনের উপর সবচেয়ে বেশি রাগ হচ্ছে কারিন হেসে হেসে কত কথাই না বলছে। কিরণ সেসবের কিছুই শুনছে না। দেখতে দেখতে বাড়ি চলে আসে ওরা। মাকে দেখেই দৌড়ে জড়িয়ে ধরে কিরণ। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। মা অবাক হয়ে প্রচণ্ড, গায়ে হাত বুলিয়ে দেয়, কপালে চুমু খায়। এরপর সবাইকে বসিয়ে খাবার দাবার রেডি করতে চলে যায়। কারিন এসে কিরণের কাঁধে হাত রাখে, বলে, বোকা মেয়ে, কাঁদছিস কেন? কিরণ ধাক্কা দিয়ে কারিনকে সরিয়ে দেয়। কারিন বুঝতে পারে না কিরণ তাকে এড়িয়ে চলার চেষ্টার কারণ কি। রেহানের সাথে দেখা হওয়ার দিন থেকেই কিরণ এমন করছে। বাড়িতে একটা সাজ রব সবাই মিলে হইচই করেই দিন কাটছে। সেদিন রাতে বাসার সামনে আগুন জ্বালানো হলো। সবাই মিলে সেই আগুনকে ঘিরে ট্রুথ ডেয়ার, অন্তঃক্ষরী আরও কত কিছু খেললো, যেন সবার বয়স অনেক কমে গেছে। কারিন পানি খেতে রুমে আসলো। হঠাৎ দেখলো রেহান মেসেজ দিয়েছে, কেমন আছেন? কারিন খুশিতে গদগদ হয়ে রিপ্লাই দিল, কিন্তু রেহান ততক্ষণে অফলাইন হয়ে গেছে। কারিন ধৈর্য ধরে অপেক্ষা করতে পারে না। সে রেহানকে কল করে বসে। রেহানও রিসিভ করে। টুকটাক কথা হচ্ছিল। হঠাৎই কল কেটে গেল। ব্যালেন্স শেষ। কারিনের রাগের অন্ত থাকে না। এমন সময় কিরণ আসে ঘরে। এতক্ষণ লাগে পানি খেতে। কারিন কিছু বলার আগেই রেহান কল ব্যাক করে। স্ক্রিনে রেহান লেখাটা দেখি কিরণের মুখটা কালো হয়ে যায়। কিরণ মুখে হাসি ফুটিয়ে রেখে জিজ্ঞেস করে, রেহান কি তোমাকে বিয়ে করবে বলেছে আপু? কারিন কনফিউজড হয়ে বলে, এখনো বলেনি, তবে বলবি অবশ্যই। কিরণ স্লান হয়ে হাসে। নিজেকে বোঝানোর চেষ্টা করে সে বিবাহিত, আর রেহানের সাথে তো তার তেমন কোনো সম্পর্কও হয়নি, কিন্তু তবুও এত কোনো কষ্ট হয়। দেখতে দেখতে কিরণের যাওয়ার দিন চলে আসে। সবার থেকে বিদায় নিয়ে আহসান আর কিরণ চলে যায়। কিরণ সারাক্ষণ চেষ্টা করে আহসানকে খুশি রাখতে। রাস্তায় গাড়ি কিছুক্ষণ থামে।
এহসান আর কিরণ রেস্টুরেন্টে খেতে যায়, যদি আহসান রাজি ছিল না। আহসান তো তাকে বাইরে বেরোতেই চায় না। কিরণের জোরাজুরিতেই সে গেল শেষমেশ। খাওয়ার সময় কিরণের শাড়িতে একটু ঝোল পড়ে, কিন্তু সেটা পরিষ্কার করতেই বেসিনে যায়। আর আহসান টেবিলেই। হঠাৎ কিরণ দেখে একটা মেয়ে হিজাব ঠিক করছে আয়নার সামনে দাঁড়িয়ে। কিরণ যেন ইলেকট্রিক শক খায় মেয়েটাকে দেখে। এই মেয়েটা আইরিন, কিন্তু এটা কিভাবে সম্ভব? কিরণ ভয় পেয়ে যায়। সে হঠাৎ চিৎকার করে ওঠে। আইরিনের মতো দেখতে মেয়েটা কিরণকে এগিয়ে এসে ধরে। কিরণ আরও চেঁচিয়ে ওঠে। চিৎকার শুনে অনেকেই ওখানে চলে আসে। একটা লোক ওই মেয়েটার কাছে কাছে যে জিজ্ঞেস করে, কি হয়েছে আইরিন? ইনি এমন চেঁচাচ্ছে কেন? আইরিন বলে, আমি জানি না। তখন আহসান সেখানে আসে। কিরণ আহসানের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আহসানকে দেখে লোকটা আইরিনের হাত ধরে বলল, চলো আস্তে আস্তে সবাই চলে যাই। আহসান কাঁপা কাঁপা গলায় বলে, চলো কিরণ। কিরণ পুতুলের মতো দাঁড়িয়ে থাকে। তার গাল বেয়ে অশ্রু ঝরে। সে কিছুই বুঝতে পারছে না, তবু আস্তে আস্তে উচ্চারণ করলো, মিথ্যাবাদী। আহসান বাগানে হাঁটাহাঁটি করছে। ফেরার পর থেকেই কিরণ নিজের ঘরে এসে দরজা আটকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এত বড় মিথ্যা কথা বলতে পারে মানুষ? নিজের জীবিত বউকে মৃতও বানিয়ে ফেলে। কান্নার ধমকে কিরণের সারা শরীর কেঁপে কেঁপে ওঠে। দেয়ালের দিকে তাকালে দেখা যায় আইরিনের ছবিতে। কিরণ আরও জোরে জোরে কেঁদে ওঠে। মৃত্যু অনেকক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছে, কিন্তু কিরণ খুলছে না। তার মন চাইছে ছুটে এ বাড়ি থেকে পালিয়ে যেতে, কিন্তু পালিয়ে আর যাবে কই? রেহানও তো অন্য কাউকে ভালোবাসে। তার তো এই দুনিয়ায় কেউই নেই। বাবা মাকে বললে তারা বলবে চুপ থাক, তোকে খেতে দিচ্ছে, থাকতে দিচ্ছে, এর বাইরে আর এত কিছু জানতে হবে কেন? কিরণ একবার ভাবে সুইসাইড করবে, কিন্তু পরক্ষণে খুব স্বার্থপরের মতো ভাবতে থাকে, সে কেন সবসময় কষ্ট পাবে? সে কেন হার মানবে বারবার? কিরণকে ফোন করে রেহান রেহান ফোন ধরলে সে অঝোর ধারায় কাঁদতে থাকে। কিরণ উতলা হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে কিরণ? কিরণ বলে, আমি তোমাকে ভালোবাসি। বলেই আবার কান্না। রেহান স্তব্ধ হয়ে যায় খানিকক্ষণের জন্য। সে বুঝতে পারত কিরণের মনের কথা, তবুও আজ এই একটা লাইন শুনে কেমন যেন লাগছে। কিরণ বলে, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি এই শয়তানের সাথে থাকবো না। আর তুমি যদি আমাকে তোমার কাছে না নাও, যদি তোমার কারিনকে নিয়েই থাকতে চাও, তাহলে বলে দাও। রেহান বলে, আরে ও আমার গার্লফ্রেন্ড নয়, তুমি কান্না বন্ধ করো প্লিজ। আর ভালো করে ভাবো, কোনো ভাবাভাবির দরকার নেই আমার। তুমি রাজি থাকলে বলো, না হলে আমি সুইসাইড করব। রেহান কী বলবে ভেবে পায় না। আহসান জানলে তাকে কি করবে? সমাজও তো খারাপভাবে দেখবে। কত চিন্তা আসে মাথায়। তবুও সব ছাপিয়ে আরও একটা কথা মনে হয়, সে ভালোবাসে কিরণকে। রেহান দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি তোমাকে ভালোবাসি কিরণ, তুমি যা বলবে তাই হবে। কিরণ চোখের পানি মুছে বলে, আমি পালিয়ে যেতে আসবো কাল ভোরে, পারবে? দরকার পড়লে ওই শয়তানটাকে আমি বিষ খাইয়ে ওর কাছ থেকে গেটের চাবি নিব। তুমি আমার জন্য অপেক্ষা করো। রেহানের সাথে কথা বলে কিরণের মনটা হালকা হয়। সে ঘরের দরজা খোলে, দেখে ধারা দাঁড়িয়ে আছে। ধারাকে দেখে সে জিজ্ঞেস করে, তোমার মা বেঁচে আছে? জানো এটা? ধারা বলে, আমার মা নেই, ছোটবেলায় কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিরণ বলে, আমি নিজে চোখে দেখেছি। ধারা বলে, আমি নিজের চোখে দেখেছি। কিরণ বলে, আমি নিজের চোখে দেখেছি। ধারা বলে, আপনি চিনলেন কিভাবে? কিরণ চেঁচিয়ে বলে, ধারা তোমার কি হয়েছে? তোমার মায়ের ছবি তো ঘরেই আছে। ধারা মনের মুখে বলে, আমার মায়ের ছবি শুধু আমার কাছেই আছে, এ বাড়ির কারো কাছে নেই। কিরণ অবাক হয়ে বলে, মানে? ধারা কিরণকে তার ঘরে নিয়ে যায়। আলমারির তালাবদ্ধ ড্রয়ার থেকে একটা ছবি বের করে বলে, ইনি আমার মা। কিরণ দেখে ছিপছিপে গরনের শ্যামলা একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ছোট্ট একটা বাচ্চা কুলে নি, হাসি খুশি চেহারা। কিরণ অবাক হয়ে বলে, ইনি তোমার মা? তাহলে আইরিনকে? ধারা বলে, আমার বাবার দ্বিতীয় স্ত্রী। কিরণ দাঁত চেপে বলে, তোমার বাবার মোট কয়টা বিয়ে হয়েছে মা? বলে কিরণ নিজের ঘরে আসে। তার মাকে ফোন করে জিজ্ঞেস করে, তোমরা কি জেনে বিয়ে দিয়েছ যে আমি আহসানের তৃতীয় স্ত্রী?
মা আমতা আমতা করে বলেন, তাতে কি হয়েছে? একজনও তো আর তোর স্বামীর বাড়ি এসে থাকছে না। কিরণ ফোন নামিয়ে রাখে। কাউকে কিছু বলে লাভ নেই। সে রেহানের সাথে পালিয়ে যাবে। এটাই ভালো হবে। এমন সময় কারিন ফোন করে। বলে, তুই আমার সাথে কথা না বলেই ফোন নামিয়ে রাখলি কেন? আর মাকে কি বলেছিস? মা এত চুপ হয়ে গেল কেন? কিরণ কথা ঘুরিয়ে ফেলে। জিজ্ঞেস করে, তোমার বিএফের কী অবস্থা? কারিন বলে, কে জানে, আমি বেশি ভাব বাড়ছে ওর, আর মেসেজ সিনই করছে না। কিরণ বুঝতে পারে কারিনের কণ্ঠ একদম কান্না জড়িত হয়ে আছে। সে জিজ্ঞেস করে, আপু তোমার কি মন খারাপ? কারিন এবার কেঁদেই ফেলে। বলে, বাবা আমাকে ওই বুড়োর কাছে বিয়ে দেবে দেখিস। রেহানকে আমি অনেক ভালোবেসেছিলাম, আর ও আমাকে এভাবে ইগনোর করতে পারলো। ও মেসেজ দিয়ে বলে দিল আমি যাতে ওকে আর বিরক্ত না করি। কিরণের একটু মায়া লাগলো। সে রেহানকে ভালোবাসার কথা না বললে হয়তো এমন হতো না, কিন্তু পরক্ষণে সে মন থেকে এসব কথা সরিয়ে নেয়। সে পালাবে। রাতে আহসানের রুমে শুয়ে পড়ে। কিরণ তার দিকে ফিরে তাকায় না। রাত একটু বাড়লে কিরণ দেখে আহসান ঘুমিয়ে পড়েছে। সে আহসানের আলমারি খুলে গেটের চাবি খুঁজতে থাকে, কিন্তু সে পায় না। তাই ক্লান্ত হয়ে বিছানার দিকে যেতে থাকে। হঠাৎ দেখে আহসান নিজের একটা হাত উঁচু করে রেখেছে। কিরণ দেখে আহসানের হাতে একটা চাবির গোছা। আহসান বলে, এই নাও মেইন ডোরের চাবি। আমি দারোয়ানকে বলে এসেছি যে তোমাকে আটকাবে না। তোমার বাবাকে আমি যতগুলো টাকা দিয়েছি তার একটা ফেরত দিতে হবে না। ভালো। চাবি হাতে নিয়ে নিচের দিকে তাকিয়ে রইল। আহসান বলল, তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি কিরণ, আমাকে পারলে ক্ষমা করো। আমার জীবনে আমি অনেক কষ্ট পেয়েছি। ছোটবেলায় মা বাবা মারা যায়। তারপর মায়ের অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। চাচার কাছে থেকে বড় হয়েছি, কিন্তু ওই পরিবারে আমি ছিলাম আগাছার মতো। মানে থাকছি ঠিকই, কিন্তু সবই আমাকে বাইরের লোক হিসেবে ট্রিট করছে। তখন থেকে আমি একটা স্বপ্নই শুধু দেখতাম, আমার নিজের একটা পরিবার হবে যেখানে আমি হব মুখ্য, আগাছা নয়। কিন্তু আমার সেই কপাল কোনোদিনই হয়নি। একটা মেয়েকে কলেজ লাইফ থেকে ভালোবাসতাম, সেই আইরিন, কিন্তু তার সাথে আমার বিয়ে হয়নি। আমার চাচা আমাকে অন্য জায়গায় বিয়ে দেয়। আমার প্রথম স্ত্রী রেবা আর আমার সুখের সংসারই ছিল। ধারা হওয়ার পর সেই সুখ আরও বাড়ে। ধারার যখন 5 বছর, তখন একবার আমি আরও রেবা গাড়িতে করে ঘুরতে বেরিয়েছিলাম। আমি ড্রাইভ করছিলাম। দুর্ভাগ্যবশত সেদিন অ্যাক্সিডেন্ট হয়, রেবা মারা যায়। আমি খুব কান্নাকাটি করি, ভেঙে পড়ি অনেক। রেবার মা খুব বয়স্ক ছিলেন। এমনিতেই তার মাথায় একটু দোষ ছিল, তাই তিনি বলতেন আমি নাকি রেবাকে মেরেছি। কারণ আইরিনের কথা রেবাকে বলেছিলাম। সে হয়তো তার মায়ের কাছে বলেছে, তবে সবাই জানতো এটা ভুল। কিন্তু ধারা ছোট ছিল না, তাই সে বুঝান না। সে নানির কথাই বিশ্বাস করত, ভাবতো আমি মেরেছি তার মাকে। আমার কাছে আসতে না আসতে কথা কত বুঝতেই পারছো, স্ত্রী হারিয়েছি, আবার নিজের সন্তান যাকে যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি সেও আমাকে খুনি ভাবে। তবে সবাই জানতো এটা ভুল, কিন্তু ধারা ছোট ছিল তো, তাই সে বুঝতো না। সে নানির কথায় বিশ্বাস করত, ভাবতো আমি মেরেছি তার মাকে। আমার কাছে আসতো না, কথা বলতো না। সে আর নানির বাড়িতে থাকতো। বুঝতেই পারছো, স্ত্রী হয়েছি, আমার নিজের সন্তান যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি সেও আমাকে খুনি ভাবে। কি কষ্ট এত এখন। আবার আইরিন আমার জীবনে এলো। আস্তে আস্তে রেবাকে ভুললাম। আমি আইরিনকে বিয়ে করলাম, ধারাকে নিয়ে আসলাম আমার কাছে। ভাবলাম আইরিনের খেয়াল রাখবে, কিন্তু ধরার মতো হয়তো আমি আইরিন ধারার মতে হয়তো আমি আইরিনকে বিয়ে করতে ওর মাকে মেরেছি। তাই সে সবাই
এটা ওটা বলে বেড়াতো। এরপর আমি স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। ওকে মানসিক ডাক্তার দেখাতাম। এদিকে আইরিনও আমাকে ছেড়ে চলে যায় আরেক ছেলের হাত ধরে। ওর সাথে কোনোদিন আমি সুন্দর ব্যবহার করিনি। ও এভাবে ধোঁকা দিবে আমি কল্পনাই করিনি। ওকে আমি নিজের চেয়েও বেশি ভালোবাসতাম। ও চলে যাওয়ার পর থেকেই আমি কেমন যেন হয়ে গেছি, রুক্ষ মেজাজে। এরপর তোমার সাথে কথা। তুই আইরিনের চেহারা নিয়ে অনেক সুন্দর, তাই ওর উপর শোধ নিতেই তোমাকে বিয়ে করেছিলাম। যদিও আমি এখন তোমাকেই ভালোবাসি। তোমাকে বাড়ি থেকে বের হতে হলে দিতাম না, কারণ আমার মনের মতো তুমিও আইরিনের মতোই আমাকে ছেড়ে চলে যাবে। আর বাইরে গিয়ে তুমি আইরিনকে দেখলেও হয়তো আমায় ছেড়ে দিবে। এসব ভেবেই আমি এমন করছি। তবে আজ আর কোনো দ্বিধা নেই। তুমি চাইলে চলে যেতে পারো। তবে তুমি যদি থাকো তাহলে আমি তোমাকে আর কোনো কিছুতেই বাধা দিব না। তুমি আসার পর আমার মেয়ে এখন অনেক ভালো হয়ে আছে, আর আমিও। তুমি থাকলে তোমাকে আমি পড়াশোনা করাবো। যতদূর তুমি থাকতে চাও তোমাকে আমি পড়াশোনা করাবো, যতদূর তুমি করতে চাও। আর বাড়িতে আটকে রাখবো না, কারণ কাউকে আটকে রাখলেই হঠাৎ রাখা হয় না, তার মন তো আর আটকানো যায় না। তুমি যেতে চাইলেও আমি বাধা দিব না। তুমি সুখী হও। আহসান কথাগুলো বলে পাশ ফিরে শুয়ে পড়ল। কিরণ চাবি হাতে নিয়েই বসে রইল অনেকক্ষণ। এরপর ঘুমিয়ে পড়ল। সকালে আহসান জেগে দেখে কিরণ পাশে নেই। সেই দীর্ঘশ্বাস ফেলে চোখের কোণে জমে থাকা পানি মুছে রাগে গলায় মিতুকে ডাকে। মিতু এলে জিজ্ঞেস করে, কিরণ চলে গেছে? মিতু বলে, না তো, ম্যাডাম তো রান্না করছে। আমি মানা করেছিলাম, কিন্তু সে আর ধারা মামুনি আমার কোনো কথাই শুনিনি। আশা চুপ করে তাকিয়ে থাকে। এরপর বলে, আপনি যান। মিতু অবাক হয়ে তাকিয়ে থাকে আহসানের দিকে, এর দিকে, তারপর নিচে চলে যায়। কিরণ আর ধারা অনেক কিছু রান্না করেছে। হঠাৎ তারা শুনতে পেল দোতলা থেকে জোরে একটা আওয়াজ হলো। কিরণ দৌড়ে দোতলায় উঠে দেখতে পায় আহসান তাদের ঘরে থাকা আইরিনের ছবিটা আশ্রয় দিয়েছে। কিরণ বলে, এসব কি হচ্ছে? পায়ে কাজ বিঁধলে উপায় থাকবে না। রেহান ভোর 4টা থেকে বাড়ির বাইরে। এখনো এখন বাজে 9টা। সে কিরণের জন্য অপেক্ষা করছে। যদিও কিরণ তাকে একটা মেসেজ লিখেছে, আপনি ভালো থাকবেন। এর মানে নিশ্চিত কিরণ আসবে না। আসলে স্বামী যেমনই হোক, মেয়েদের জন্য সংসার ছেড়ে আসা অনেক কঠিন। তবুও রেহান অপেক্ষা করছে। কেন কে জানে। সারাদিন অপেক্ষার পর সে বাড়ি আসে সন্ধ্যায়। কেমন নিঃসঙ্গে লাগছে নিজেকে। বিছানায় গায়ে নিয়ে দিয়ে ফোন দিতে হাতে নেই রেহানকে প্রায় কারেন্ট মেসেজ দিয়েছে, ভালো আছেন? কারিন ভেবে রেখেছিল এইবার যদি রেহান মেসেজ সিন না করে তাহলে সে রেহানকে ব্লক করবে, আর মেসেজ দিয়ে নিজের আত্মসম্মান কমাবে না। রেহান মেসেজ সিন করলো আর রিপ্লাইও দিল। রেহান লিখেছে, এতক্ষণ ভালো ছিলাম না, তোমার মেসেজটা দেখে কেন জানি মনটা ভালো হয়ে গেল। কারিন চোখ বড় বড় করে তাকিয়ে যায়। এরপর কিরণকে ফোন করে বলে, কিরণ, রেহান কি লিখছে জানিস? কিছুটা। কিরণ সবটা শুনতে পায় না, নেটওয়ার্কের সমস্যা ভেবে। তবে বুঝতে পারে তার বোন খুব খুশি। সে বলে, তোমরা সুখী হও।